পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ, কারণ দুদেশের মধ্যেই সামরিক সখ্যতা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি 1971-এর পর 2024 বাংলাদেশের স্থায়ী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসতেই মোহাম্মদ ইউনূসের কাঁধে গোটা ক্ষমতায়ন, গোটা ভার চলে আসতেই পাকিস্তানি জাহাজ নোঙর করতে শুরু করেছিল চট্টগ্রামে। আর সেখান থেকেই সামনে এসেছিল যে পাকিস্তানে নাকি অস্ত্রবাহী জাহাজ ঢুকছে। খোদ আওয়ামী লীগের তরফ থেকে সে ছবিও পোস্ট করা হয়েছিল। অন্যদিকে গোপন মিশনে বাংলাদেশে আসছেন পাক বিদেশ মন্ত্রী। পাক জঙ্গি গোষ্ঠীর আস্তানা হয়ে উঠছে বাংলাদেশ। আর তাই এবার পাল্টা পদক্ষেপ ভারতের। জল ও স্থলে নতুন সেনা ঘাঁটি ভারতের। কোন কোন দেশে ভারত সেনা ঘাঁটি তৈরি করলো? তৃতীয় দেশ থেকে পাক রাজধানীতে কতক্ষণে পৌঁছবে ভারতীয় বায়ুসেনা? আর এতে কতটাই বা বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ, অর্থাৎ পদ্মার পারে কতটাই বা শঙ্কা ঘনীভূত হচ্ছে, তা নিয়েই আজকে জিরো আওয়ারে আমাদের আলোচনা। অর্থাৎ ভারতের পাল্টা পদক্ষেপ তা কতটা ঘুম ওড়াতে পারে বা কতটা বিপাকে পড়তে পারে বাংলাদেশ। কারণ বলা ভালো, যে বাংলাদেশ ভারতের হাত ধরে জন্ম হলো যার, সেই বাংলাদেশের কাছে আজ ভারত বিরোধী অর্থাৎ ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবার পোস্টার, ভারত বিরোধী স্লোগান, ভারত বিদ্বেষী স্লোগান গোটা বাংলাদেশে ভরে গিয়েছে। আর সেখানে তাদের বন্ধু হয়ে উঠছে পাকিস্তান, যে পাকিস্তানের সঙ্গে 1971-এ যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ, তারপরে দাঁড়িয়েও তার সঙ্গে সখ্যতা বজায় রাখতে চাইছে ইউনূস সরকার। অবশ্যই তা নিয়ে আমরা আলোচনায় থাকবো। নিউজরুম থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ, যে ছবি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি, একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ সত্যজিৎ, যে একের পর এক ছবি যখন সামনে আসছে তখন কোথাও একটা গিয়ে এটা কি খুব স্বাভাবিক যে এবার একটু একটু করে পাক সখ্যতা বাড়লেও বিপাকে পড়ছে বাংলাদেশ? দেখো, দুটো বিষয় তোমাকে বলবো তিথি, যে একটা বিষয় প্রথমেই বুঝে রাখা প্রয়োজন যে নির্দিষ্টভাবে সেনাপ্রধান বাংলাদেশের ওয়াকারুজ্জামান তিনি মুখে বলছেন যে ভারত বিরোধিতা নয়, অনেক বার্তা দিয়েছেন, সেগুলো ঠিক আছে, সেগুলো একটা বার্তা। কিন্তু তলে তলে বাংলাদেশ যে ভারতকে ঘিরতে চাইছে এবং দোসর হয়েছে পাকিস্তান, এ বিষয়ে গোয়েন্দারা নিশ্চিত। যে কারণে ইশাকদার তিনি বলেছেন যে মেলায় যেমন ভাই হারিয়ে যায়, তেমনি হয় বাংলাদেশকে মেলায় তারা খুঁজে পেয়েছেন। এবং বাংলাদেশের যিনি উপদেষ্টা তৌহিদ হাসান এবং এই মোহাম্মদ ইউনূস, এদের আহ্বানে সাড়া দিয়ে তিনি বেশ কিছু গোপন কর্মসূচি নিয়ে তিনি এই জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারিতেই বাংলাদেশে উপস্থিত হবেন। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ তারা কোন আইডিওলজি থেকে এক হয়েছেন সেটা অনেকেই বুঝতে পারছেন এবং তারা সেই আইডিওলজির জায়গা থেকে ভারতকে ঘিরতে চাইছে। তবে একটা মাস্টার স্ট্রোক ইতিমধ্যে এসে গেছে, কারণ আমরা আগের দিনই বলেছিলাম যে ওয়াগন করিডর, যেটা নির্দিষ্টভাবে যেখানে, কারণ খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের হাতের বাইরে চলে গেছে, যে ছবি আগের দিন দেখিয়েছিলাম, বালুচিস্তান যাবে যাবে করছে এবং এদেরকে হাতে রাখার জন্য, দুটি প্রদেশকে পাকিস্তান হাতে রাখার জন্য একটা দর কষাকষির খেলা খেলছে। সে কারণে ওয়াখান করিডরে তারা সেনা প্রবেশ করানোর চেষ্টা করে এবং এই তথ্য জানার পরে আমরা খবরে সেটা দেখিয়েছিলাম এবং নির্দিষ্টভাবে তালিবান সৈন্যরা, যে ছবি আমরা দেখাবো, আমি প্রশান্তকে বলবো ক্যামেরা পার্সন, যে ছবি আমরা এখন দেখানোর চেষ্টা করব, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াখান করিডর এবং সেখানে তালিবান সৈন্য তারা এই মুহূর্তে রয়েছে ওয়াখান করিডরে এবং সেই ছবি আমরা নির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। ওয়াখান বর্ডারে তালিবান সৈন্যরা রয়েছে, তারা কিন্তু পাক সৈন্য যাওয়ার আগে তারা পৌঁছে গেছে এবং নির্দিষ্টভাবে তাদের হাতে এই মুহূর্তে রয়েছে গোটা এরিয়া। এর পাশাপাশি যে ছবি, কারণ পাকিস্তান যদি ভারতকে ঘিরতে চায় বাংলাদেশের সহায়তা নিয়ে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, তাহলে ভারত তো হাতে হাত দিয়ে বসে থাকবে না বা চুপ করে থাকতে পারে না। ইতিমধ্যেই আমরা বলবো যে আমরা একাধিক রাষ্ট্রের সঙ্গে যে চুক্তি আমাদের রয়েছে, আমরা একাধিক, অর্থাৎ আমাদের নিজস্ব দেশের ভূমি, দেশের মাটি বাদ দিয়েও পাকিস্তান এবং বাংলাদেশ কেন্দ্রিক, এছাড়াও যে পৃথিবী জুড়ে আমাদের যে সামরিক ঘাঁটিগুলো আমরা তৈরি করতে পেরেছি, তার একটা উদাহরণ ছবি আমরা তুলে ধরবো আজকে। এবং কিভাবে আমরাও ঘিরছি সেই ছবি বাংলাদেশকে একটু দেখতেই হবে। তার কারণ প্রথম বলবো যে আমেরিকার সঙ্গে আমাদের যে চুক্তিটা হচ্ছে কামকাসা চুক্তি, কামকাসা এগ্রিমেন্ট, এবং আরেকটি এগ্রিমেন্ট লাসোয়া এগ্রিমেন্ট। এই লাসোয়া এবং কামকাসা এগ্রিমেন্ট, এই দুটো চুক্তির বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সেনাবাহিনী, তারা যেমন ডেটা ট্রান্সফার বা
ডেটা নির্দিষ্টভাবে আদান প্রদান করতে পারবে। ঠিক তেমনিভাবে উভয় দেশের সম্মতিক্রমে উভয় দেশের বিভিন্ন সেনা ঘাঁটি ব্যবহার করতে পারবে। যেমন যদি আমেরিকা সম্মতি দেয় তাহলে আমরা ডিয়েগো গার্সিয়া ব্যবহার করতে পারবো। আমরা দিয়েছিলাম বলেই কলাইকুণ্ডাতে কোপ ইন্ডিয়া যে নির্দিষ্টভাবে মহড়া হয়েছে, আমেরিকা F-16 নিয়ে এসেছিল, বোম্বার প্লেন B-1 নিয়ে এসেছিল এবং নির্দিষ্টভাবে সেটা যৌথভাবে হয়েছিল। ঠিক তেমনিভাবে পাকিস্তানে আমেরিকার যে 3টি সেনাঘাঁটি রয়েছে, একটি ইসলামাবাদ এয়ারপোর্ট, সেখানে মার্কিন সেনাঘাঁটি রয়েছে, অন্যটি বালুচিস্তান, সেখানে 3টে বায়ুসেনার ঘাঁটি রয়েছে, একটা স্কারদুতে আছে। যদি ভারতের সঙ্গে যে চুক্তি আমরা আমেরিকার সঙ্গে করেছি, আমরা যদি সেই পরিস্থিতি তৈরি হয় এবং সম্মতি মেলে, সেক্ষেত্রে আমরা ইসলামাবাদও এবং বালুচিস্তানে, যেটা দীর্ঘদিন ধরে বিদ্রোহী ভূমিকা পালন করছে, সেখানে ভারতবর্ষের যে অ্যাটাক হেলিকপ্টার এবং আমাদের যে নির্দিষ্টভাবে আমাদের যে সুখোই বা রাফায়েল, এগুলোকে আমরা অবতরণ করতে পারবো, সেই ক্ষমতা আছে আমাদের হাতে, সেই চুক্তি আছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে চুক্তি রয়েছে আমাদের রিলস চুক্তির মাধ্যমে রাশিয়ার যতগুলো সেনাঘাঁটি পৃথিবী জুড়ে আছে সবগুলোতে ভারতবর্ষ অ্যাক্সেস পাবে, এই ক্ষমতা ভারতবর্ষের আছে। এবং বলে রাখবো যে উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই, কারণ নির্দিষ্টভাবে ইরানের যে চাবাহার পোর্ট আছে, চাবাহার বন্দর রয়েছে, আমরা দেখাবো ছবিতে, সেই চাবাহার বন্দরের সঙ্গে আমাদের সেখানে INS তীর এবং INS সাদ্দৌল, এই দুটি যে যুদ্ধ জাহাজ এবং তার সঙ্গে আরেকটি জাহাজ যুক্ত হয়েছে সম্প্রতি। আমরা হরমুজ যে চ্যানেল বা প্রণালী দিয়ে আমরা বালুচিস্তান এবং পাকিস্তানের এই অংশে প্রত্যেক মুহূর্তে আমাদের যুদ্ধ জাহাজগুলো ঘুরে বেড়াচ্ছে। তারা তো নিশ্চয়ই ওখানে সান্ধ্যকালীন আড্ডা দিতে যায় না, তাদের নিজস্ব কাজ নেই, তারা যাচ্ছে নিশ্চয়ই পাকিস্তানের সেনাকর্তারা সেটা বুঝতেও পারছেন। তোমাকে বলে রাখবো যে ওমানের সঙ্গে আমাদের চুক্তি আছে, প্রতিরক্ষা চুক্তি, খুব টাইট ফিট চুক্তি, মাস্কাট সহ বিভিন্ন অংশে আমাদের প্রতিরক্ষা, এবং আমরা সামগ্রিকভাবে ওমানকে বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী যেমন আমরা সরবরাহ করি, আমাদের সঙ্গে তাদের স্ট্র্যাটেজিক বিভিন্ন বিষয়গুলো আছে। ফলে ওমানের মাধ্যমে আমরা দক্ষিণ চীন সাগরে একদম ওপেন অ্যাক্সেস পেয়ে রয়েছি। এবং আমরা যদি এগিয়ে আসি এই পার্টে, অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরের দিকে, এখানেও বাংলাদেশের জন্য খুব একটা সুখবর ওয়েট করে নেই। সত্যজিৎ, এখান থেকেই একটা বিষয় যেমনটা তুমি বলছিলে, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় যে বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করছিল, সত্যি তাহলে কি কোথাও একটা এটা খুব সহজেই বলা যায় যে বাংলাদেশকে চতুর্দিক থেকে ঘিরে ফেলার ক্ষমতা আমার দেশ ভারত রাখে, এবং তা যদি ভারত মনে করে তাহলে তা খুব একটা কঠিন বা খুব একটা কষ্টসাধ্য নয় ভারতের কাছে? দেখো, প্রথম ব্যাপার, বাংলাদেশ যদি আমরা বলি, বাংলাদেশ তো আমাদের কাছে কি তার মুখে বলার প্রয়োজন নেই, বাংলাদেশ সেনাকর্তারা বুঝতেই পারছেন। তো বাংলাদেশের 3 দিকেই আমরা আছি, আর একদিকে আছে মায়ানমার। তোমাকে এবার বলে রাখি যে আন্দামানের সংলগ্ন অংশে আমাদের যে নির্দিষ্টভাবে সেনা ঘাঁটি রয়েছে, আবার ঠিক একটু এগিয়ে গিয়ে বাংলাদেশের এই দক্ষিণের এই অংশটাতেই আমাদের রয়েছে নির্দিষ্টভাবে ইন্দোনেশিয়ার যে বন্দর রয়েছে। তোমাকে বলবো যে সাবাং বন্দর, এই সাবাং বন্দরে আমাদের রাডার রয়েছে এবং নৌ ঘাঁটি আছে, এবং এই সাবাং বন্দর থেকেই একটু এগোলেই মালাক্কা প্রণালী, যেখান থেকে চীন তার 70% পর্যন্ত ব্যবসা করে থাকে। ফলে ওই সাবাং থেকে আমরা যেমন মালাক্কা প্রণালীতে নজর রাখছি, একই সঙ্গে আমাদের বাংলাদেশও হাতের মধ্যেই আছে। এরপর তুমি যদি চলে আসো একটু ওপরের দিকে, অর্থাৎ সেন্ট মার্টিন আইল্যান্ডের দিকে, সেখানে যে সিতোয়াই পোর্ট, অর্থাৎ মায়ানমার তাদের যে সিতোয়াই পোর্ট, তার যে কালাদান প্রজেক্ট আমাদের তৈরি, এবং সিতোয়াই পোর্ট আগামী দিনে আমাদের সেনা ঘাঁটিতে যদি পরিণত হয়, অবাক হওয়ার কিছু নেই। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে সবথেকে বড় চুক্তি, যেটা প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল এবং নির্দিষ্টভাবে সেটা আমরা সাকার করেছি, আমরা বাস্তবায়িত করেছি, কাজাকিস্তানে তোমাকে বলবো যে নির্দিষ্টভাবে যে ফারকুর এবং গিসার এয়ারবেস, ফারকুর এবং গিসার যে সেনা ঘাঁটি আমরা ছবিতে দেখাবো, এই গিসার এয়ারবেস থেকে এই দুটোতে আমাদের সুখোই MKI-30 রয়েছে, এবং সেখানে ব্যাপকভাবে আমরা তাজিক এয়ারফোর্সের সঙ্গে আমরা একসঙ্গে যৌথ মহড়ায় যাই, এবং এখান থেকেই গিসার এয়ারবেস থেকে কাবুলকে যেন আমরা নজর রাখতে পারছি, অর্থাৎ কাবুলে যদি কোনো মিস অ্যাডভেঞ্চার হয় আমরা আমাদের ফাইটার জেট পাঠাতে পারবো। একই সঙ্গে যে যুদ্ধকালীন পরিস্থিতি সত্যি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা গিসার এয়ারবেস থেকে অতি দ্রুত 15 মিনিটের মধ্যে, এয়ার টাইম 15 মিনিটের মধ্যে আমরা ইসলামাবাদের বুকে আমাদের এয়ারক্রাফটকে ল্যান্ড করাতে পারবো। অর্থাৎ
সমস্ত দিক থেকে যেভাবে গোটা বিষয়টা ঘিরে রাখা হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমাকে বলে রাখবো যে একই সঙ্গে যে তথ্য আমরা দেবো যে বাংলাদেশকে বুঝতে হবে যে নেপালের সঙ্গে আমাদের প্রতিরক্ষা চুক্তি আছে, ভুটানের সঙ্গে সামগ্রিক সারা বছরই আমাদের প্রতিরক্ষার আদান প্রদান, এবং ভুটানে আমাদের সব রকম সেনাবাহিনীর মজুদ সেখানে রয়েছে। এবং আমরা বলি যে নেপালের উপর যদি কোনো আক্রমণ ঘটে, কোনো বৈদেশিক শত্রু বা রাষ্ট্র করে, সেটা আমরা আমাদের আক্রমণ বলে মনে করি। ফলে বাংলাদেশের আশেপাশের দেশগুলো সম্পূর্ণভাবে ভারতের নিয়ন্ত্রণে সামগ্রিকভাবে সেনাঘাঁটি এবং সমস্ত দিক থেকে। এবং তোমাকে বলবো যে চীনের জন্য সুখবর রয়েছে, কারণ দক্ষিণ চীন সাগরের দক্ষিণ কোরিয়া এবং জাপানে আমাদের সঙ্গে আমাদের সেনাঘাঁটি সেখানেও রয়েছে। এবং দক্ষিণ কোরিয়া বা জাপান যেমন আমাদের আন্দামান পোর্ট ব্যবহার করতে পারবে, তেমনি দক্ষিণ চীন সাগরও আমাদের ওপেন অ্যাক্সেস রয়েছে। এর পাশাপাশি যে ছবিটা উঠে আসছে যে নির্দিষ্টভাবে বাংলাদেশ, তারা এখানে যে ছবি দেখা যাচ্ছে যে কখনো তাদের যুদ্ধ জাহাজ তাদের এখানে অস্ত্র নিয়ে প্রবেশ করছে, পাকিস্তানের জাহাজ, যে অভিযোগ বারে বারে আসছে। নির্দিষ্টভাবে তুমি দেখবে যে সেখানকার বিদেশমন্ত্রী তিনি আসছেন। কি গোপন এজেন্ডা, এত আমরা এখনই ওপেন করে বলাটা ঠিক উচিত না, কিন্তু অনেকগুলো পরিকল্পনা আছে এবং সেটা যে খুব একটা সাধু উদ্দেশ্য নয় সেটা বলাই যায়। এবং নির্দিষ্টভাবে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং বিদেশমন্ত্রী ইশাক দার কতটা আবেগপ্রবণ, তিনি বাংলাদেশ যাচ্ছেন এবং D8 বৈঠকে স্থির হয়ে গেছে সেই নীল নকশা। কি বলছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী, একবার দর্শকদের শোনাবো। তিথি, देश के जो चीफ एग्जेक्टिव हैं इस वक्त डॉक्टर यूनुस, तो उन्होंने भी उनको इनवाइट किया गया, उन्होंने असूली तौर पे इन प्रिंसिपल इनविटेशन को एक्सेप्ट किया, लेकिन उन्होंने कहा कि मैं क्यों नहीं विजिट करता उनके विजिट से पहले। तो चूंकि रास्ता एक ही है, तो मैं जाते ही आते डेट्स वर्कआउट हो रही हैं कि मलेशिया के साथ मैं इंशाल्लाह ढाका की विजिट भी करूँगा। बांग्लादेश की विजिट मैं समझता हूँ कि बहुत ज़रूरी है। हमारा वो एक भाई है, बिछड़ा हुआ भाई है, और हमें पूरी कोऑपरेशन करनी चाहिए उनके साथ। और इंशाल्लाह हमारी हुकूमत की प्रायोरिटी है इंशाल्लाह कि हम मिलके उनके साथ काम करें। अल्हम्दुलिल्लाह ऑन द इकोनॉमिक फ्रंट एंड ट्रेड फ्रंट थिंग्स आर मूविंग वेरी फास्ट। পাকিস্তানের সহকারী প্রধানমন্ত্রী ইশাক দার তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম, এবং চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় যেমন নিউজরুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে, তার পাশাপাশি এই মুহূর্তে দূরবর্তী স্থান থেকে আমাদের সঙ্গে আজ রওরে আলোচনায় যোগদান করেছেন ইতিমধ্যে নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, আপনাকে স্বাগত জানাবো। দেখুন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রমেই সখ্যতা বাড়ছে, সম্পর্ক সহজ হচ্ছে কি, মসৃণ হচ্ছে কি, আর তাতেই রীতিমতো একদিকে যখন বাংলাদেশের একটু ওই আদো আদো আহ্লাদি ভাব, ঠিক সেখানে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে পাল্টা কি হতে পারে বা কতটা বিপাকে পড়তে পারে এই বাংলাদেশ, তা নিয়েই আমরা যখন আলোচনায় আছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দূরবর্তী স্থান থেকে সরাসরি জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ, এবং আমাদের নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আর্যবাবুকে তোমার প্রশ্ন। আর্যবাবু, যে বিষয়টা আসছে যে বাংলাদেশ তাদের সেনাপ্রধান যে বার্তাই দিন বা যাই বলুন, আলটিমেটলি বাংলাদেশ তলে তলে অন্য কিছু চাইছে, এটা মোটামুটি পরিষ্কার। এবং যে কারণে পাকিস্তানকে সঙ্গী করে তারা মোটামুটি ভারতকে ঘিরে একটা পরিকল্পনা করার চেষ্টা করছে। উল্টো দিকটা সত্যি পাকিস্তানও চাইছে ভারতকে ঘিরতে দীর্ঘদিনের পরিকল্পনা। এবং যে ছবি আমরা তুলে ধরছি যে আমেরিকার সঙ্গে একাধিক চুক্তি রয়েছে ভারতের, এবং বিভিন্ন রাষ্ট্রে যেমন ফ্রান্সের যতগুলো উপনিবেশ রয়েছে ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগরে, সমস্ত ফ্রান্সের সঙ্গে চুক্তির বলে সমস্ত যে উপনিবেশগুলোতে ভারতের সেখানে সেনা যে অ্যাক্সেস করার অধিকার রয়েছে, মানে যৌথভাবে নির্দিষ্টভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি যে ইম্পর্টেন্ট প্লেসগুলো আছে সামরিক ঘাঁটি বা সামরিক যুক্তির জায়গা থেকে, সেই সমস্ত জায়গায় ভারত চুক্তি করেছে বিভিন্ন দেশের সঙ্গে, যেমন ইরানের সঙ্গে আছে, ওমানের সঙ্গে আছে, আবুধাবিতে আমাদের অ্যাক্সেস রয়েছে। ফলে ভারতও পাকিস্তানকে ঘিরে এবং তাদের মোটামুটি যে শত্রুপক্ষ ঘিরে বিরাট একটা বলয় বা চক্রব্যূহ তৈরি করতে পেরেছে। এখানে ঠিক কিভাবে সামরিক স্ট্র্যাটেজিটা রেডি হয়েছে? দেখুন, আপনি যেগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক কি বলবো আপনার চুক্তির মধ্যে ভারত এসছে বা নিজেকে সুরক্ষিত করছে, কিন্তু সেগুলো দেখবেন একটু আমাদের ব্যালেন্স করে চলতে হবে। বিকজ এক নম্বর হচ্ছে যে আমাদের আমরা শুরু করি বাংলাদেশ থেকে। বাংলাদেশে যে সেনাবাহিনী এবং তার যে প্রধান, তার উপরে
আমাদের বিশ্বাস করাটা উচিত হবে না এবং ভরসা রাখাটাও উচিত হবে না, বিকজ এটা দিনের আলোর মতন পরিষ্কার যে এতদিনের অনেক দিনের একটা চক্রান্তের ফলে সখ্যতা এবং নিবিড় মানে যোগাযোগের ফলে এই পাকিস্তান কিন্তু এন্ট্রিটা করতে পেরেছে। এবং আপনাদেরকে যেটা আমি প্রথম দিন থেকেই বলে যাচ্ছি, সাসপেক্ট করে যাচ্ছি, অ্যাসেস করে যাচ্ছি যে জাহাজে অস্ত্র আসছে এবং হয়তো ম্যান পাওয়ারও আসছে। তো সেই জায়গাটা আছে। পাকিস্তান ময়মনসিং ক্যান্টনমেন্টে তাদেরকে ঢাকার বাংলাদেশে ময়মনসিং ক্যান্টনমেন্টে হয়তো ট্রেনিংও দেবে। আর ইশাকদার যে কথাটা বললেন যে বিছড়া হুয়া ভাই, তো বিছড়া হুয়া ভাইরা কিছুদিন আগেই গত কয়েকদিনের আগের কথা পাকিস্তানে গিয়ে তারা মানে কি বলবো আর বাংলায় বলতে গেলে জুতো এবং লাথি খেয়ে এসছে। তো তারা এইরকম হচ্ছে অবস্থা। আর তার একটা কথা বললেন যে ইকোনমিক ডেভেলপমেন্ট, পাকিস্তান বাংলাদেশের কি ইকোনমিক ডেভেলপমেন্ট করবে আমার এটা জানা নেই আর কি, ইকোনমিস্ট না হয়েও আমি বলতে পারি। আর এদিকে আপনার দেখতে হবে ব্যালেন্সিংয়ের ব্যাপারটা, সেটা হচ্ছে দেখুন একটা আপনাকে খুব রিসেন্ট তথ্য বলছি, মাইক ওয়ালস যিনি এনএসএ হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্টে, তিনি কাজাকিস্তান, তিনি 8টা টেরর অ্যাট্যাক সম্ভাবনার উল্লেখ করেছেন এর মধ্যেই, এবং সেটা পোস্ট করেছেন, তার পোস্টটা রিপোস্ট করেছেন আপনার সেবাস্টিয়ান গোরকে। তো তাতে তিনি বলছেন যে তার 4টে হবে, 8টার মধ্যে 4টে তারা সাসপেক্ট করছেন কাজাকিস্তান থেকে হবে। সেই জায়গায় ভারত কীভাবে কাজাকিস্তানের ওই জায়গাটা সামলাবে, যেটা ওই জায়গার কাছে চিকেন স্নেক, সেইটা ভারতকে অনেক ব্যালেন্স করে চলতে হবে। সেকেন্ড থিং হচ্ছে রাশিয়া এটা খুব রূঢ় বাস্তব যে আইএসআইএসের সুপ্রিমোকে নিরাপদ আশ্রয় দিয়েছে। গত 29শে ডিসেম্বর তার উপরে একটা প্রাণঘাতী হামলা হয় পয়জন দিয়ে, বিষ দিয়ে, কিন্তু তিনি সার্ভাইভ করেন। রাশিয়া না চাইলে কি তিনি সার্ভাইভ করতে পারতেন? আর আইসিসের মুখ্য দিকটাই হচ্ছে আপনার সেন্ট্রাল এবং সাউথ এশিয়াতে ক্যালিফেট বিস্তৃত করা। আর আফগানিস্তানের তালিবানরা অ্যাক্রস দি বর্ডার, আপনি একটা যে শুনলে ছবিটা অবাক হয়ে যাবেন। আর্যদা উঠে আসছে, আমরা সকাল থেকে দেখিয়েছি, যে এর আগেও দেখিয়েছি যে নির্দিষ্টভাবে খাইবার পাখতুনখোয়া এবং যে বালুচিস্তান, এই দুটো প্রভিন্সে পাকিস্তান তার মোটামুটি যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার সেটা হারিয়েছে, যে কারণে যে ছবি উঠে আসছে যে ওয়াখান করিডর, যেটা ওটা চিকেন নেকের মতো, শিলিগুড়ি করিডোরের মতো, সেখানে পাকিস্তান তাদের সেনা আধিক্য দেখানোর চেষ্টা করে এবং এই যুদ্ধবাজ দোস্তাম এবং তার গ্রুপকে নিয়ে ইতিমধ্যে যে ছবি আমরা দেখিয়েছি যে একদম কনকনে ঠান্ডার মধ্যে, বরফ শীতল ঠান্ডার মধ্যে তালিবান যোদ্ধারা ইতিমধ্যেই এই ওয়াখান করিডোরে তার নিজের আধিপত্য দেখিয়েছে এবং উপস্থিত জানান দিচ্ছে। অর্থাৎ পাকিস্তান যদি ওয়াখান বর্ডার দখলের চেষ্টা করে দর কষাকষির জন্য, তালিবান ছেড়ে কথা বলবে না। ঠিক ছবিটা কোন দিকে এগোতে যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা ছেড়ে কথা বলবে না। পাকিস্তান যেটা করতে পারে সেটা হচ্ছে ওদের হাতে যারা আছে তারা হচ্ছে আপনার আইএসআইএস খোরাসান, তো ওরা ওই সাউথ প্রভিন্সে আছে, ডুরান্ডের সাউথের দিকে আছে, তো ওদেরকে আপনার ইউজ করতে পারে। এটা পাকিস্তানের লাস্ট কার্ড, তো সেইটা ওরা খেলতে পারে। তো আর এরা কিন্তু সাব আইডিওলজি এই আইএসআইএসের, মানে ইসলামিক স্টেট ইন সিরিয়া অ্যান্ড আসাম, তো এটারই সাব পার্ট হচ্ছে আইএসআইএস খোরাসান। এখন আইএসআইএস খোরাসান আর আইএসআইএস এরা কীভাবে জিনিসটাকে ডিল করবে সেইটা দেখার। আর আমরা এইখানে যেটা দেখতে হবে যে দেখুন, এই মিসাইলস আমরা তো চারদিকে সেট করেই রেখে দিয়েছি, কিন্তু সেটার প্রয়োগ কীভাবে হবে না হবে সেই ব্যাপারগুলো আছে। আপনি মিসাইল আর বিমানের ব্যাপারে যখন কথা বলবেন তখন আমি সেটা বলতে পারবো। আরও একটা বিষয় আপনাকে যে প্রশ্নটা এখানে অনিবার্য, যে আপনি ওয়াখান বর্ডার নিয়ে আলোচনা করছি, একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি যে সত্যি তৈরি, আমরা চাইছি না যুদ্ধ, সেক্ষেত্রে আমাদের গিসার এয়ারবেস যেটা রয়েছে নির্দিষ্টভাবে কাজাকিস্তান, আপনি এইমাত্র বললেন কাজাকিস্তানের কথা, সেখান থেকে আমাদের এয়ারক্রাফট 15 মিনিটের মধ্যে ইসলামাবাদে ল্যান্ড করতে পারবে বা সেখানে প্রবেশ করতে পারবে তাদের এয়ার স্পেসে। ঠিক কতটা সুবিধাজনক অবস্থান রয়েছে এই মুহূর্তে ভারতের কাজাকিস্তানে? অনেক সুবিধাজনক অবস্থায় রয়েছে। এই 15 মিনিটের মধ্যে, এই 15 মিনিটটা খুব ভাইটাল। আর তার সঙ্গে আপনার আমাদের যেটা ব্রাহ্মোসের আপনি জানেন একটা ট্রায়াল রান হতে চলেছে,
ঠিক, তো আমি 15 থেকে একটা 17 জিনিস ডিসেম্বর। একটুখানি 15 থেকে 17 ডিসেম্বর, আমি একটা জিনিস এখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে আমি অতটা বলতে পারবো না, কিন্তু আপনাকে এইটুকুনি জানিয়ে দিয়ে যাচ্ছি যে এটা কিন্তু আর একটা টাইপের ব্রহ্মোসের টেস্ট হতে পারে। ঠিক ঠিক, ব্রহ্মোস 2 অনেক ছাড়া। ধন্যবাদ। সময়ের কিছু সমস্যা রয়েছে, আর্যবাদের সঙ্গে ছিলেন। পরিষ্কার বিষয়, আমরা যেমন পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্রহ্মোসের যে টেস্ট করতে চলেছি, একই সঙ্গে আমাদের যে সামরিক অবস্থান পাকিস্তানকে ঘিরে এবং বাংলাদেশকে ঘিরে এবং অন্যান্য শত্রু বনাবন দেশকে ঘিরে তার পরিষ্কার ব্যাখ্যা এবং তথ্য আমরা রাখলাম। এবং পরবর্তী ক্ষেত্রে যদি কোনো রকম মিস অ্যাডভেঞ্চার হয়, ভারত সেক্ষেত্রে পিছপা হবে না। আমাদের সমস্ত যুদ্ধাস্ত্র এবং সমস্ত সেনাবাহিনী বায়ুসেনা একেবারে প্রস্তুত রয়েছে। তিথি, একেবারে এই সত্যজিৎ, যে বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছিলাম, পরবর্তীতেও প্রত্যেকটা ধাপের আপডেট আমরা আপনাদেরকে দেব। নিউজরুম থেকে সরাসরি ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎকে আপাতত ধন্যবাদ জানাবো এবং অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।